নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস অথৈ জল। আজ শুনবেন উপন্যাসটির চতুর্থ পর্ব। না, পান্না যে আমাকে ভালোবাসে এ সম্বন্ধে আমি তত নিশ্চিত ছিলাম না। ওর ভালোবাসা আমাকে জয় করে নিতে হবে, এই আমার বড় উদ্দেশ্য জীবনের। এখন যেটুকু ভালোবাসে তা সাময়িক মোহ হয়তো। ওটা কেটে যাওয়ার আগে আমি ওকে এমন ভালোবাসবো যে আর সমস্ত কিছু বিস্বাদ হয়ে যাবে ওর কাছে। এই আমার সাধনা। এই সাধনায় সিদ্ধি লাভ করতে হবে। আমাকে পাগল করে দিতে হবে, আমার জন্যে পাগল করে দিতে হবে। পান্নাকে দেখবার জন্যে ওদের বাড়িতে ঘন ঘন যাতায়াত করবার সাহস আমার হলো না। ওর মাসির মুখের দিকে চাইলে আমার সাহস চলে যেত। একদিন পান্নাকে বললাম, চলো আমার সঙ্গে। পান্না হেসে বললে, কোথায় যাব? যে রাজ্যে মাসি পিসিরা নেই। পান্না খিলখিল করে হেসে উঠে বললে, কোথায়? নদীর ওপারে? তারপর অপূর্ব ভঙ্গিতে ঘাড় দুলিয়ে দুলিয়ে বলতে লাগলো, বলি, উত্তরপাড়া, কোন্নগর, হুগলি? না। তবে আমি যেখানে ভালো বুঝবো। যাবে? নিশ্চয়ই। এখুনি? পান্নাকে আমি খুব ভালোভাবে চিনি নে বটে, কিন্তু আমি মানুষ চিনি। ওর চোখের দিকে চেয়ে বুঝলাম পান্না মিথ্যে কথা বলছে না। ও আমার সঙ্গে যেতে রাজি আছে, যেখানে ওকে নিয়ে যাব। শুধু এইটুকু জানা বোধ হয় আমার দরকার ছিল। যেই বুঝলাম ও আমার সঙ্গে যতদূর নিয়ে যাব যেতে পারে, তখনই আমি একটা অদ্ভুত আনন্দ মনের মধ্যে অনুভব করলাম। সে আনন্দ একটা নেশার মতো আমাকে পেয়ে বসল। সে নেশা আমাকে ঘরে থাকতে দিলে না। সোজা এসে বড় রাস্তার উপর পড়লাম। সেখান থেকে ট্রামে গড়ের মাঠে এসে একটা গাছের তলায় বেঞ্চিতে নির্জনে বসলাম। হাতে কত টাকা আছে? 20-25-এর বেশি নয়। এই টাকা নিয়ে কত দূর যেতে পারি দুজনে? কাশি হয়তো। ফিরতে পারবো না। ফিরবার দরকারও নেই। আর আসবো না। সব ভুলে যাব। ঘর বাড়ি, সুরবালা, ছেলে মেয়ে, ওসবে আমার কোনো তৃপ্তি নেই। সত্যিকার আনন্দ কখনো পাইনি। এবার নতুনভাবে জীবনযাত্রা আরম্ভ করব পান্নাকে নিয়ে। আজ রাত্রেই যাব। মাতালের মতো টলতে টলতে বড় রাস্তায় এসে ট্রাম ধরলাম। এমন সময় পেছন থেকে কে বলে উঠল, কিরে, শোন শোন। ট্রাম থেকে নেমে পড়লাম। পেছন দিকে চেয়ে দেখি আমার মেডিকেল কলেজের সহপাঠী করালি। অনেকদিন দেখা হয়নি, দেখে আনন্দ হলো। ওর সঙ্গে পুরানো কথাবার্তায় অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম। করালি ডায়মন্ড হারবারের কাছে কি একটা গ্রামে প্র্যাকটিস করছে। আমায় বললে, চল একটু চা খাই কোনো দোকানে। বেশ, চলো। আমার চা খাবার বিশেষ কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমার প্রয়োজন ছিল স্বাভাবিক কথাবার্তার মধ্যে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা। আমি বুঝতে পেরেছিলাম স্বাভাবিক অবস্থায় আমি আদৌ নেই। করালি গ্রাম্য প্র্যাকটিসের অনেক গল্প করলে, দু একটা শক্ত কেসের কথা বললে। আমি এক মনে বসে শুনছিলাম। করালিকে বললাম, অমনি একটা নিরিবিলি গ্রামের ঠিকানা আমায় দিতে পারিস? কেন রে? আমি প্র্যাকটিস করব তোর মতো। কেন, তুই তো গ্রামেই বসেছিলি, তাই না? চাকরি নিয়েছিস নাকি? জায়গাটা বদলাবো। বদলাবি বটে, কিন্তু একটা কথা বলি, ডায়মন্ড হারবার অঞ্চলে ম্যালেরিয়া নেই। গ্রামে বেশি পয়সা হবে না। যা হয় আমি দেখব খোঁজ করে। তোর ঠিকানাটা দিয়ে আমাকে।
তোর ঠিকানাটা দে, আমি বরং তোকে আগে চিঠি দেব। করালি বিদায় দিয়ে চলে গেল। আমি পান্নার বাড়িতেই চললাম সোজা। ওর ঘরের বাইরে একটা কাঠের বেঞ্চি আছে। বেঞ্চিটার ঠিক ওপরেই দেওয়ালে একটা পুরানো সস্তা খেলো ক্লক ঘড়ি। ঘরের মধ্যে ঢুকবার সাহস আমার কুলালো না। ঘড়ির নিচে বেঞ্চিখানাতে বসে পড়লাম। অনেকক্ষণ পরে পান্নাই প্রথম এলো ওদিকের একটা ঘর থেকে। আমায় দেখে অবাক হয়ে বললে, এ কি? বললাম, চুপ চুপ। আঙুল দেখিয়ে বললাম, কোথায়? পান্না হেসে বললে, কে, মাসি? হরি সংকীর্তন না কত কথা কি হচ্ছে গলির মোড়ে, তাই শুনতে গিয়েছে। বুড়ির দল সবাই গিয়েছে, তাই মলিনাদের ঘরে একটু মজা করে 4.32 ভাজার মজলিস করছিলাম। আনবো আপনার জন্যে, দাঁড়ান। আমি ব্যস্তভাবে বললাম, শোনো শোনো, থাকো, সব কথা আছে তোমার সঙ্গে। পান্না যেদিক থেকে এসেছিল সেদিকে আবার যেতে যেতে বললে, বসুন ঠান্ডা হয়ে। বুড়িরা নিশ্চিন্দে হয়ে বেরিয়েছে, রাত 9টার আগে এদিকে ফিরবে না। 4 ভাজা খেয়ে কথা হবে এখন বসে বসে। বেশ, আমি এত রাত্রে যাব কোথায়? এখানে থাকবেন। সে সাহস আমার নেই। পান্না ধমক দিয়ে বললে, আপনি না পুরুষ মানুষ, ভয় কিসে? আমি আছি, সে ব্যবস্থা করব। তুমি থাকলে তবু ভরসা পাই। বসুন, আসছি। একটু পরেই পান্না চা আর বাদাম ভাজা নিয়ে ফিরল। বললে, চলুন ঘরে। না, আমি ঘরে যাব না, এখানেই বসবো। পান্না হঠাৎ এসে খপ করে আমার হাত ধরে বললে, তা হবে না, আসুন। আমি কৃত্রিম রাগের সুরে বললাম, তুমি আমার হাত ধরলে কেন? বেশ করেছি, যাও। জানো, ওসব আমি পছন্দ করি না। আমি ভয়ও করি না। দুজনে খুব হাসলাম। পান্না, তুমি কি আমায় ভালোবাসো? সত্যি জবাব দাও। পান্না ঘাড় দুলিয়ে বললে, না। না, হাসি ঠাট্টা রাখো, সত্যি বলো। কখনোই না। বেশ, আমি তবে এই রাত্রিরে চলে যাব। সত্যি? যদি না ভালোবাসো তবে আর মিথ্যে কেন? পান্না খিলখিল করে হেসে উঠল মুখে আঁচল দিয়ে। ততক্ষণ সে আমার হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ফেলেছে। আমি কিন্তু মন ঠিক করে রেখেছি, ফাঁকা কথায় ভুলবার নই আমি। কাল সকালে পান্না আমার সঙ্গে যেতে পারবে কিনা, যেখানে আমি নিয়ে যাব, সে বিচারের ভার আমার উপর ছেড়ে দিতে পারবে কি ও, আমি জানতে চাই এখনই। পান্না সহজভাবে বললে, নাও ওগো গুরু ঠাকুর, কাল সকালে যখন খুশি তুমি কৃপা করে আমায় উদ্ধার করো। এখন চাটুকু আর ভাজা কটা ভালো মুখে খেয়ে নাও তো দেখি। চা খাওয়া শেষ হয়ে গেল। আমি বললাম, এখন? পান্না হেসে বললে, কি এখন? এখন কি করা যাবে? এখানে থাকতে হবে রাত্রে, আবার কি হবে? আমারও তাই ইচ্ছে। পান্নাকে ছেড়ে যেতে এতটুকু ইচ্ছে নেই আমার। ওর মুখের সৌন্দর্য আমাকে এত মুগ্ধ করেছে যে ওর মুখের দিকে সর্বদা চেয়ে থাকতে ইচ্ছে করে। কিছুক্ষণ না দেখলে মনে হয় পান্নার মুখ ভুলে গেলাম। ওকে না দেখে থাকতে পারিনি। ওর মুখের নেশা মদের নেশার মতোই তীব্র আমার কাছে। বুঝছি মোহ আনছে, সর্বনাশ করছে আমার, অমানুষ করে দিচ্ছে আমাকে, কিন্তু ছাড়বার সাধ্য নেই আমার। ছাড়বই যদি, তবে আর মোহ বলেছে কেন? মনে মনে ভাবলুম, পান্নার মাসি যে খান্ডার, এখানে আমাকে রাত্রে দেখতে পেলে যা খিটখিট করবে। পান্নাকে বললাম,
কিন্তু তোমার সেই মাসি, যিনি জন্মাতেই তার মা জিভে মধু দিয়েছিলেন? পান্না খিলখিল করে হেসে গড়িয়ে পড়ল। আমার মুখের দিকে হাসি উপচে পড়া ডাগর চোখে চেয়ে বলল, সে কি? আবার বলুন তো, কি বললেন? তোমার সেই খান্ডার মাসি। হ্যাঁ, তারপর? যিনি জন্মাতেই তার মা জিভে মধু দিয়েছিলেন। ও মা, কি কথার বাঁধুনি! পান্না হেসে আবার গড়িয়ে পড়ল। কি সুন্দর লাবণ্যময়ী দেখাচ্ছিল ওকে। হাত দুটি নাড়ার কি অপূর্ব ভঙ্গি ওর। আমি ওর সঙ্গে আলাপ হয়ে পর্যন্ত দেখে আসছি। আমার আরো ভালো লাগলো ওর তীক্ষ্ণ বুদ্ধি দেখে। আমি ঠিক বলতে পারি, সুরবালা বুঝতে পারত না আমার কথার শ্লেষটুকু। বুঝতে পারলেও তার রস গ্রহণের ক্ষমতা এত নয়। সে এমন উচ্ছ্বসিত হয়ে উঠতে পারত না। পান্নাকে নতুনভাবে দেখতে পেলুম সেদিন। আমি ভোঁতা মেয়ে ভালোবাসিনি, ভালোবাসি সেই মেয়েকে মনে মনে যার খুরের মতো ধার বুদ্ধির, কথা পড়বা মাত্র যে ধরতে পারে। পান্না আমার কথা শুনে আমার দিকে আকৃষ্ট হয়ে পড়ল। ওর চোখের চাউনির ভাষা গেল বদলে। মেয়েদের ও অদ্ভুত খেলা 2 মিনিটের মধ্যে। তবে সব মেয়ের পক্ষে সম্ভব নয় এ খেলা, তাও জানি। সুরবালাদের মতো দেবীর দল পারে না। পান্নাকে বললাম, খাবো কি? কেন, আমাদের রান্না খাবেন না? না। তবে হোটেল থেকে খেয়ে আসবো এখন। সে রাত্রে মাসি আমার দিকেও এলো না। কেন কি জানি, হয়তো পান্না বারণ করে থাকবে। কেবল অনেক রাত্রে পান্না আর আমি যখন গল্প করছি, ওর মাসি বাইরে এসে আমাদের কথা শুনতে পেয়ে বললে, ও মা, এ কি অনাছিষ্টি কাণ্ড! এখনো তোমাদের চোখে ঘুম এলো না? রাত 2টো বেজেছে যে। পান্না চোখ টিপে আমায় চুপ করে থাকতে বললে। দিব্যি গদি পাতা, ধপধপে বিছানা। পান্না ওদিকে, আমি এদিকে বালিশ ঠেস দিয়ে গল্প করছি। আমি ওকে যেন আজ নতুন দেখছি। একদণ্ড চোখের আড়াল করতে পারছি না। কত প্রশ্ন, কত আলাপ পরস্পরে। এমনিভাবেই ভোর হয়ে গেল। পান্না উঠে বললে, ফুলশয্যের বাসর শেষ হলো, তুমি চা খাবে তো? মুখ ধুয়ে নাও, আমি চা করি। করো, আজ মনে আছে? হ্যাঁ, মনে আছে। কি বলো তো? আজ তুমি আমায় নিয়ে যাবে। চা খেয়ে আমি একটু বেরুবো, তুমি তৈরি হয়ে থাকবে। বেশ। মাসিকে কিছু বলো না যেন যাওয়ার কথা। বাইরে দেখে এসো তো কেউ নেই না আছে। পান্না মুখ টিপে হেসে বললে, সে আগেই আমি দেখেছি, এখনো কেউ ওঠেনি, তুমি নিশ্চিন্তি থাকো। চা খেয়ে আমি বাড়ির বার হয়ে একটা পার্কে গিয়ে বসলাম। সারা রাত ঘুম হয়নি, ঘুমে চোখ ঢুলে পড়ছে, কিন্তু একটা অদ্ভুত আনন্দে মন পরিপূর্ণ। করালি ঠিকানা দিয়েছে, ওকে একটা চিঠি লিখি। ওর দেশেই গিয়ে একটা বাসা নিয়ে প্র্যাকটিস করব। আপাতত কলকাতায় একটা ছোটখাটো বাসা দেখে আসা দরকার। পার্কের বেঞ্চিতে শুয়ে পড়ে একটু ঘুমিয়ে নিলাম। যখন জেগে উঠলাম তখন বেলা 9:30। একটা নাপিতকে ডেকে দাড়ি কামিয়ে নিলাম। চায়ের দোকানে আর 1 পেয়ালা চা খেলাম। এইবার অবসাদ একটু কেটেছে। তারপর বাসা খুঁজতে বেরোই। কলকাতায় আমায় কেউ চেনে না। ডাক্তারি পড়বার সময় যে মেসে থাকতাম সেটা কলেজ স্কোয়ার অঞ্চলে। সে মেসে আমাদের সময়কার এখন কেউ নেই। যে যার পাশ করে বেরিয়ে গিয়েছে 8-10 বছর আগে। তাহলেও এই অঞ্চলের অনেক মুদি, নাপিত, চায়ের দোকানি আমায় চেনে হয়তো। ও অঞ্চলে গেলাম না বাসা খুঁজতে। এমন জায়গাও যেতে হবে যেখানে আমাকে কেউ চেনে না। কলকাতা শহর
জনসমুদ্র বিশেষ। এখানে লুকিয়ে থাকলে কার সাধ্য খুঁজে বার করে? কে কাকে চেনে এখানে? অজ্ঞাতবাস করতে হলে এমন স্থান আর নেই। বাসা ঠিক হয়ে গেল। লেবুতলায় এক ক্ষুদ্র গলির মধ্যে বাসা, আপাতত থাকবার জন্যে। ডাক্তারি এখান থেকে চলবে না। বড় রাস্তার ধারে তার জন্য ঘর নিতে হবে, বা একটু ঠান্ডা হয়ে বসে কোনো একটা ডিসপেন্সারিতে বসবার চেষ্টা করতে হবে। বাড়িটা ভালো, ছোট হলেও অন্য কোনো ভাড়াটে নেই, এই একটা মস্ত সুবিধে। এই রকম বাড়িই আমি চেয়েছিলাম। ওপরে দুটি ঘর, দুটি বেডরুম হিসেবে ব্যবহার করা যায়। আলো হাওয়া মন্দ নয়। বাড়িওয়ালা একজন স্বর্ণকার। এই বাড়ি থেকে কিছু দূরে কেরানি বাগান লেনের মোড়ে তার সোনার উপর দোকান। বাড়ি আমার দেখা হয়ে গেলে সে আমায় জিজ্ঞেস করলে আমি কবে আসব। আমি জানালুম আজই আসছি, চাবিটা কোথায় পাওয়া যাবে। সে ওর সোনার উপর দোকান থেকে চাবিটা নিয়ে আসতে বললে। এই বাড়িতে পান্না আর আমি নিভৃতে দুজনে থাকব? পান্নাকে এত নিকটে, এত নির্জনে পাব? ওকে নিয়ে এক বাসায় থাকতে পাব? এত সৌভাগ্য কি বিশ্বাস করা যায়? আনন্দে কিসের একটা ঢেউ আমার গলা পর্যন্ত উঠে আসতে লাগলো। আজই দিনের কোনো এক সময়ে পান্না ও আমি এই ঘরে সংসার পেতে বাস করব। এই ক্ষুদ্র দোতলা বাড়িটা, বাইরে থেকে যেটা দেখলে ঘোর অভক্তি হয়, সে সৌভাগ্য বহন করবে এই বাড়িটাই। না, হয়তো কিছুই হবে না। পান্না আসবে না। পান্নার মাসি পথ আটকাবে, ওকে আসতেই বাধা দেবে। বাড়িওয়ালা আমার দেরি দেখে নিচে থেকে ডাকাডাকি করতে লাগলো। সে কি জানবে আমার মনের ভাব? বাড়ি দেখে যখন বেরুলাম তখন বেলা 1টা। খিদে পেয়েছে খুবই, কিন্তু আনন্দে মন পরিপূর্ণ। খাওয়ার কোনো ইচ্ছে নেই। বউবাজারের মোড়ের একটা শিখ হোটেল থেকে 2খানা মোটা রুটি আর কলাইয়ের ডাল, বড় 1 গ্লাস চা পান করি। চা জিনিসটা আমার সর্বদাই চাই। অন্য আহার না করলেও আমার কোনো কষ্ট হয় না যদি চা পাই। ঠিক করলাম বাসাতে পান্নাকে এনে আজই ওবেলা সর্বাগ্রে আমার চায়ের সরঞ্জাম কিনে আনতে হবে। পান্না চা করতে জানে না ভালো, ওকে শিখিয়ে নিতে হবে চা করতে। বেলা 3টের সময় পান্নাদের বাসাতে গিয়ে পৌঁছলাম। পান্না অঘোরে ঘুমোচ্ছে। পান্নার মাসিও ঘুমোচ্ছে ভিন্ন ঘরে। পান্নাকে আমি ঘুম থেকে উঠিয়ে বললাম, সব তৈরি, বাসা দেখে এসেছি, কখন যাবে? পান্না ঘুম জড়িত চোখে বললে, কোথায়? বেশ, মনে নেই? উঠে চোখে জল দাও। খেয়েছ? না খেয়ে এসেছি। আমি তোমার জন্য লুচি ভেজে রেখেছি, কিন্তু আমাদের এখানে লুচি খেতে দোষ কি? দোষের কথা নয়, তুমি চলো আমার সঙ্গে, সেখানে তুমি ভাত রেঁধে দিলেও খাবো। ইস মায়েরি, আমার কি ভাগ্যি। আমি গাড়ি নিয়ে আসি, বসো, চোখে জল দিয়ে আসি। তোমার মাসি ঘুমোচ্ছে, এই সবচেয়ে ভালো সময়। বসো, আসছি। একটু পরে পান্না সত্যিই সেজে গুজে এলো। বললে, কোনো জিনিস নেই আমার, একটা প্যাঁটরা আছে কেবল, সেটা নিল, আর এই কাপড়ের বোঁচকাটা। আমি বললাম, চলো ওই নিয়ে, বাসে উঠবো, আর দেরি করো না। দেওয়ালে 2খানা পিকচার আছে, আমার নিজের পয়সায় কেনা, খুলে নি। পান্না ঠক ঠক শব্দ করে পেরেক তুলতে লাগলো দেখে আমার ভয় হলো। বললাম, আহ, কি করো, ওসব থাকবে, তোমার মাসি জেগে কুরুক্ষেত্র বাঁধাবে এক্ষুনি। পান্না হেসে বললে, সে পথ বন্ধ। আমি বলেই রেখেছি মুজরো করতে যেতে হবে আমাকে আজ। নীলি সঙ্গে যাবে।
নীলি সেই মেয়েটি গো, আমার সঙ্গে যে গিয়েছিল মঙ্গলগঞ্জ। একটু পরে আমরা দুজনে রাস্তায় বার হই। লেবুতলার বাসার সামনে রিকশা দাঁড় করিয়ে কেরানীবাগান লেনের স্বর্ণকারের দোকানে চাবি আনতে গেলাম। বাড়িওয়ালা একগাল হেসে বললে, এসেছেন? কিন্তু কিন্তু কি? চাবি নিয়ে আসি গে, দাঁড়ান একটু। আমি আমার স্ত্রীকে যে রিকশায় বসিয়ে রেখে এসেছি ওই বাড়ির সামনে। আপনি মা ঠাকুরের কাছে চলে যান, আমি চাবি নিয়ে যাচ্ছি। পান্না নাকি মা ঠাকুরন, মনে মনে হাসতে হাসতে এলাম। আমার ইচ্ছে নয় যে বাড়িওয়ালা পান্নাকে দেখে। হঠাৎ মনে পড়ল পান্নার সিঁথিতে সিঁদুর নেই। পান্নাকে বললাম, তাড়াতাড়ি ঘোমটা দাও, বাড়িওয়ালা আসছে। খিলখিলিয়ে হেসে উঠেই পান্না হঠাৎ চুপ করে ঘোমটা টেনে দিল। অভিনয় করতে দেখলুম ও বেশ পটু। যতক্ষণ বাড়িওয়ালা আমাদের সঙ্গে রইল বা ওপরে নিচের ঘরদোর দেখাতে লাগলো, ততক্ষণ পান্না এমন হাবভাব দেখাতে লাগলো যেন সত্যিই ও নিতান্ত লজ্জাশীলা একটি গ্রাম্য বধূ। বাড়িওয়ালা বললে, একটা অসুবিধা দেখছি যে। কি? আপনি আপিসে বেরিয়ে যাবেন, মা ঠাকুরন একা থাকবেন। তা একরকম হয়ে যাবে। আমার মেয়ে আছে, না হয় সে মাঝে মাঝে এসে থাকবে। তা হবে। বাড়িওয়ালা তো চলে গেল। সঙ্গে সঙ্গে পান্না ঘোমটা খুলে বললে, বাবা, এমন বিপদেও দম বন্ধ হয়ে মরেছিলুম আর একটু হলে আর কি। তারপর বললে, বাসা তো করলে দিব্যিটি, কিন্তু এত বড় বাড়ি নিলে কেন? একটা ঘর হলে আমাদের চলে যেত। এত বড় বাড়ি সাজাবে কি দিয়ে? না আছে একটা মাদুর বসবার, না একখানা কড়া, না একটা জল রাখার বালতি। সব হবে ক্রমে ক্রমে। না হলে আমার কি, আমি মেঝেতেই শুতে পারি। একটিমাত্র প্যাঁটরা সঙ্গে এসেছে, তার মধ্যে সম্ভবত পান্নার কাপড় চোপড়। পেতে বসবার পর্যন্ত একটা কিছু নেই। তাও ভাগ্যে বাড়িওয়ালা ঘরগুলো ধুয়ে রেখেছিল, নতুবা ঘর ঝাঁট দেবার ঝাঁটার অভাবে ধূলিসজ্জা আশ্রয় করতে হতো। পান্না বললে, চা একটু খাবে না? সকালবেলা চা খাওনি তো। কথাটা আমার ভালো লাগলো। ও যদি বলতো চা একটু খাবো, তাহলে ভালো লাগতো না। ও যে আমার সুখ সুবিধা দেখছে, গৃহিণী হয়ে পড়েছে এর মধ্যেই, এটা ওর নারীত্বের সপক্ষে অনেক কিছু বললে। সত্যিকার নারী। আমি বললাম, দোকান থেকে আনি। তাও তো পাত্র নেই, পেয়ালা নেই, চা খাবে কিসে? নারকলের খোলায়। দুজনেই হেসে উঠলুম একসঙ্গে, উচ্চ রবে, মন খুলে। এমন হাসিনি অনেক দিন। পান্না বেশ মেয়ে, সঙ্গিনী হিসাবে আনন্দ দান করতে পারবে প্রতি মুহূর্তে। সুরবালার মতো দেবী সেজে থাকবে না। সকাল 9টা। রান্নার কি ব্যাপার হবে ওকে জিজ্ঞেস করলাম। দুজনে আবার পরামর্শ করতে বসি। অমন সাজানো ঘর সংসার ছেড়ে এসে রিক্ততার আনন্দ নতুন লাগছে। এখানে আমাকে নতুন করে সব করতে হবে, কিছু নেই আমার এখানে। পান্না বললে, কাছে হোটেল নেই? তা বোধহয় আছে। 2 থালা ভাত নিয়ে এসো আমাদের জন্যে। এবেলা কিছুরই জোগাড় নেই, ওবেলা যা হয় হবে। থালা দেবে? তুমি খেয়ে এসো, আমার জন্য নিয়ে এসো শাল পাতা কি কলার পাতা কিনে। সে বেশ মজা হবে, কি বলো? খুব ভালো লাগবে। তুমি নাইবে, তোমার কাপড় আছে? কিছু না, শুধু হাতে বাড়ি থেকে বেরিয়েছি, কাপড় কোথায়? আমার শাড়ি পরো একখানা, নিয়ে নাও, কলের জল চলে যাবে। নতুন ঘরকন্যা, নতুন সংসারের সহস্র অসুবিধে থাকা সত্ত্বেও এর মধ্যে কেমন একটা অদ্ভুত আনন্দ আছে। হোটেলের অখাদ্য ডাল ভাত আর শাক বেগুনের চচ্চড়ি খেয়ে কি খুশি দুজনে। আমার দিক থেকে
এটুকু বলতে পারি, আমার দেশের সংসারের অবস্থা অসচ্ছল নয়। সুরবালা আমার খাওয়া দাওয়ার দিকে সর্বদা নজর রাখত। সুতরাং হোটেলের ডাল ভাতের মতো খাদ্য আমার মুখে জীবনে কদিনই বা দিয়েছে। কিন্তু তবুও তো খেলুম, বেশ আনন্দ করেই খেলুম। পান্না উচ্ছিষ্ট পাতাগুলো ফেলে দিয়ে জায়গাটা ধুয়ে পরিষ্কার করে দিলে। বললে, পান নিয়ে এসো 2 পয়সার, পয়সা দিচ্ছি বলেই প্যাঁটরা খুলতে বসল। আমি হেসে বললাম, শুধু পানের দাম কেন? তাহলে 1 বাক্স সিগারেটের দাম দাও। ওর মুখ দেখে মনে হলো ও আমার এ কথাটাকে শ্লেষ বলে ধরতে পারেনি। দিব্যি সরলভাবে একটা টাকা আমার হাতে তুলে দিয়ে বললে, টাকাটা ভাঙিয়ে পান সিগারেট কিনে এনো। কত আনবো? 1 বাক্স আনবে না? একসঙ্গে 2 বাক্সই না হয় আনো, আবার দরকার হবে তো। যদি কিছু ফেরত না দিই? কেন, আর কিছু কিনবে? তা যা তোমার মনে হয় নিয়ে এসো। কত টাকা আছে তোমার কাছে দেখি? পান্না তোরঙ্গ থেকে 1খানা খাম আর একটা পুঁটুলি বের করে গুনতে আরম্ভ করলে। 40 টাকা আর কয়েকানা পয়সা দেখা গেল ওর পুঁজি। আমি বললাম, মোটে? ও বেশ সরলভাবেই বললে, এর মধ্যে আবার মুজরো করতে গেলেই হাতে পয়সা হবে। সে কি, তুমি আবার খ্যামটা নাচ নাচতে যাবে নাকি? যাব না? তুমি আমার স্ত্রী পরিচয়ে এখানে এসে আসরে খ্যামটা নাচতে যাবে? পান্না বোধ হয় এ কথাটা ভেবে দেখেনি। সে বললে, তবে আমার টাকা আসবে কোথা থেকে? দরকার কি, তুমি দেবে এই তো। কিন্তু আমি কত টাকা রোজগার করি তুমি জানো? দেখেছিলে তো মঙ্গলগঞ্জে। কত? 6 টাকা করে ফি রাত, নীলিনী তো 7 টাকা। মাসে কবার নাচের বায়না পাও? ঠিক নেই, সব মাসে সমান হয় না। 5-6টা তো খুব, 10টাও হতো কোনো মাসে। তার মানে মাসে গড়ে 30-32 টাকা, এই তো? তার বেশি, প্রায় 40 টাকা। আমি মনে মনে হাসলাম। পান্না জানে না ডাক্তারিতে একটা রোগী দেখলে অনেক সময় পাড়া গাঁয়ে ওর বেশিও পাওয়া যায়। আমায় ভাবতে দেখে পান্না বললে, ধরো যদি নাচের বায়না না নিতে দাও, তবে কলকাতার সংসার চালাবে কি করে? তোমরা পাড়া গাঁয়ের লোক, কলকাতার খরচ কি জানো? 60 টাকার কমে মাস যাবে না। তুমি একা পারবে চালাতে? আমার হাসি পেল। আমি বললাম, আমায় একটা কিছু বাজাতে শেখাবে? কি? এই ধরো বাঁশি কি ডুগি তবলা। গানের দলে তোমার সঙ্গে বেরুতাম, দুজনে রোজগার হতো। ইস, ঠাট্টা হচ্ছে বুঝি? গানের দলের ডুগি তবলা বাজানোর দাম আছে, সে তোমার কর্ম নয়। আমি তো যেমন তেমন, নীলির নাচে বাজাতে পারা যার তার বিদ্যেতে কুলোবে না। হ্যাঁ গো মশাই, নীলি থিয়েটারে নাচতো, তা জানো? সখীর ব্যাচে তো। সে যে কোনো ঝি নাচতে পারে, তাতে বিশেষ কি কৌশল বা কারিকুরি আছে? পান্না হাসতে হাসতে বললে, তুমি নাচের কি বোঝো যে ওইসব কথা বলছো? আমরা কষ্ট করে না শিখেছি, কত বকুনি খেয়ে, কত অপমান হয়ে, তা জানো? কিসে কি আছে না আছে তুমি কিছুই জানো না। তোমার নাচের সরঞ্জাম সব এখানে আছে? নেই? ও মা, তবে করব কি, সব আছে। আজ আমার সামনে নেচে দেখাবে না? ও বেলা, রাত্রিরে একটু ঘুমুই, বড্ড ঘুম পাচ্ছে। পান্না ঘুমিয়ে পড়ল। আমি ওর নিদ্রিত মুখের দিকে চেয়ে থাকি। আমার বয়স আর ওর বয়স কত তফাৎ! আমি 40, পান্না 16 বা 17। এ বয়সের মেয়ে আমার মতো বয়সের লোকের সঙ্গে প্রেমে পড়ে? নিশ্চয়ই এ প্রেম। পান্না আমাকে ভালো না বাসলে আমার সঙ্গে ঘর দৌড় আত্মীয় স্বজন ছেড়ে পালিয়ে এলো কেন?
তা কখনো আসে? নারীর প্রেম কি বস্তু কখনো জানিনি জীবনে। সুরবালাকে বিবাহ করেছিলাম, সে অন্যরকম ব্যাপার। এ উন্মাদনা তার মধ্যে নেই। অল্প বয়সের বিবাহ। সুরবালা আমার চেয়ে 10 বছরের ছোট। এ অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে এক ধরনের সাংসারিক ভালোবাসা হতেই পারে, আশ্চর্য নয়। একটি পরম বিস্ময়ের বোধ ও তজ্জনিত উন্মাদনা সে ভালোবাসার মধ্যে ছিল না। সে তো আগে থেকেই ধরে নিয়ে বসেছিলাম, সুরবালা আমায় ভালোবাসবেই, ভালোবাসতে বাধ্য। এরকম মনোভাব প্রেমের পক্ষে অনুকূল নয়। কাজেই প্রেম সেখান থেকে শত হস্ত দূরে ছিল। কিন্তু জিনিসপত্রের কি করি? জিনিসপত্র না হলে বড় মুশকিল। পান্না শুয়ে আছে শুধু মেঝেতে একখানা চাদর পেতে। শতরঞ্জি নেই, কার্পেট নেই, একখানা মাদুর পর্যন্ত নেই। সংসার পাততে গেলে কত কি জিনিস দরকার তা কখনো জানতাম না। সাজানো জন্মেছি, সাজানো সংসারে সংসার পাতিয়েছিলাম। এখন দেখছি 1 রাশ টাকা খরচ হয়ে যাবে সব জিনিস গোছাতে। কিছুই তো নেই। থাকবার মধ্যে আছে আমার এক সুটকেস, পান্নার এক টিনের প্যাঁটরা, তাতে ওর কাপড় চোপড়। মাথায় দেবার একটা বালিশ নেই, জল খাবার একটা গ্লাসও নেই। দুশ্চিন্তায় আমার ঘুম হলো না। পান্না ঘুম থেকে উঠলে আমি ওকে সব খুলে বলি। পান্নার মুখ কি সুন্দর দেখাচ্ছে, অলস ঢুলুঢুলু ডাগর ডাগর চোখ দুটিতে তখনও ঘুম জড়ানো। ও কোনো কিছুই গায়ে মাখে না, হাসি মুখে আমোদ নিয়েই ওর জীবন। হেসে বললে, বেশ মজা হয়েছে না? মজাটা কিরকম? এখনই যদি জল খেতে চাই, একটা গ্লাস নেই, ভারী মজা। একটা কাঁচের গ্লাস কিনে নিয়ে এসো না, বাজারে পাওয়া যাবে তো। তবেই সব হলো। তুমি কিছু বোঝো না পান্না, ঘর সংসার কখনো পাতাওনি। তোমার দেখছি নির্ভাবনার দেহ। পান্না হঠাৎ পাকা গিন্নির মতো গম্ভীর হয়ে গেল। বললে, তাই তো, কি করা যায় তাই ভাবছি। রাত্রে পান্না বড় মজা করলে। দেওয়ালের কাছে একটা শাড়ি পেতে আমাকে বললে, তুমি এখানে শোবে। তুমি? এইখানে, দেওয়ালের ধারে। মধ্যে প্রশান্ত মহাসাগরের ব্যবধান। রাত্রে যদি তোমার ভয় করে? তোমার কথা আমি বুঝতে পারিনি বাপু। ভয় করবে কেন? কত জায়গাতে ঘুরবো আমি, কত জায়গায় ঘুরেছি মুজরো করতে। বড্ড সাহসিকা তুমি। নিশ্চয়ই সাহসিকা। পান্না হেসে উঠল এবার। থাক বাপু, যাতে যা সুবিধে হবে সে তাই করুক। আমি কিন্তু ঘুমোতে পারলাম না সারা রাত। পান্না আমার এত কাছে থাকবে, একই ঘরে, এ আমার কাছে এতই নতুন যে নতুনত্বের উত্তেজনায় চোখে ঘুম এলো না আমার। দুজনেই গল্প আরম্ভ করে দিলাম। কিরকম মুজরো করো তোমরা? যেমন সবাই করে। তোমার যেমন কথাবার্তা। বাড়ির জন্যে মন কেমন করছে? কেন করবে? বাড়ি ছেড়ে থেকে অভ্যেস হয়ে গিয়েছে কি না? আমি আর নীলি কত দেশ ঘুরেছি। কোন কোন দেশ? কেষ্টনগর, দামুর, হুকো, চাকদা, জঙ্গিপুর, আরো কত জায়গা। নীলির জন্যে মন কেমন করছে? কিছু না। আমার কাছে থাকবে? কেন থাকবো না? তবে এলাম কেন? আমি এখনো ঠিক বুঝতে পারছি না পান্না কি সব দিক দেখে শুনে আমার কাছে এসেছে। আমার বয়স কত বেশি ওর তুলনায়। আমার সঙ্গে সত্যি ওর ভালোবাসা হতে পারে? কি জানি, এই রহস্যটাই আমার কাছে সবচেয়ে বেশি রহস্য। নানা কথাবার্তায় এই কথাটা আমি পান্নার কাছ থেকে জানতে চাই। ওর মনোভাব কি, এ কথা ওই কি আমায় বলতে পারে? সকাল হবার আগে পান্না আমায় বললে, একটু ঘুমোই। ঘুম পাচ্ছে? পাবে না, ফর্সা হয়ে এলো যে পুবে। একটু পরে ভোর হয়ে গেল।
পান্না তখন অঘোরে ঘুমুচ্ছে। ডান হাতে মাথা রেখে দিব্যি ঘুমুচ্ছে ও। দেখে মায়া হলো। মা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে ও কিসের আশায় চলে এলো আমার সঙ্গে? পান্না ভদ্রঘরের কুলবধূ বা কুমারী নয়, গৃহত্যাগ করে চলে এসেছে আমার সঙ্গে। আবার যখন অসুবিধা হবে ও চলে যেতে পারবে, আটকাচ্ছে কোথায়? আমি চায়ের দোকানে চা খেয়ে পান্নার জন্য চা নিয়ে এলাম। পান্না উঠে চোখ মুছছে। ও পান্না। পান্না এক কাণ্ড করে বসল। তাড়াতাড়ি উঠে মাথায় আঁচল দিয়ে আমায় এসে এক প্রণাম ঠুকে দিলে। আমি হেসে উঠলুম। বলি, এ কি ব্যাপার? কেন নমস্কার করতে নেই? থাকবে না কেন? হঠাৎ এত ভক্তি? ভক্তি করতে কিছু দোষ আছে? কি বলে আশীর্বাদ করব? বলো, যেন শিগগির করে মরে যাই। কেন, জীবনে এত অরুচি হলো কবে? বেশি দিন বেঁচে কি হবে? তুমি তো বামুন, তাতে সন্দেহ আছে নাকি? তুমি কি জাত? বাবা ছিলেন ব্রাহ্মণ, মায়ের মুখে শুনেছি। ওসব ভুল কথা। তোমার মা বংশের কৌলিন্য বাড়াবার জন্য ওই কথা বলেছেন। আমার বিশ্বাস হয় না। ভয় কিসের? আমি কি বলবো আমায় বিয়ে করো? সে কথা হচ্ছে না। আমি বলছি, তুমি যে জাতি হও আমার কাছে সব সমান। বামুনি হও আর তাঁতিই হও। চা খাবে না? চা এনেছ? খেয়ে নাও, জুড়িয়ে যাবে। এইভাবে সেদিন থেকে আমাদের নতুন জীবনযাত্রা, নতুন দিন নতুনভাবে শুরু হলো। আমার হাতে নেই পয়সা, বাড়ি থেকে কিছু আনিনি। ভাঁড় নিয়ে এলুম জল খাবার জন্যে। সস্তায় দুখানা মাদুর কিনে আনলুম। শালপাতা 20 দরে কিনে আনি দুবেলা ভাত খাওয়ার জন্যে। পান্না তাতে এতটুকু অসন্তুষ্ট নয়। যা আনি ও তাতেই খুশি। আমার কাছে মুখ ফুটে এ পর্যন্ত একটা পয়সাও চায়নি, বরং দিতে এসেছে ছাড়া নিতে চায়নি। অদ্ভুত মেয়ে এই পান্না। রাস্তায় নেমে এদিক ওদিক চেয়ে দেখলাম কেউ কোনো দিকে নেই। কি জানি কেন আজকাল সর্বদাই আমার কেমন একটা ভয় ভয় হয়। এই বুঝি আমাদের গ্রামের কেউ আমাদের দেখে ফেললে। আমার এই সুখের সংসার একদিন এমনি হঠাৎ সম্পূর্ণ আকস্মিকভাবে ভেঙে যাবে। আমার বুক সর্বদা ধড়ফড় করে ভয়ে। ভয় নানা রকম। পান্নাকে হয়তো গিয়ে আর দেখতে পাবো না। ও যে ভালোবাসা দেখাচ্ছে হয়তো সব ওর ভান। কোনোদিন দেখব ও গিয়েছে পালিয়ে। চা নিয়ে ফিরে এলাম। তখনও পান্নার চুল বাঁধা শেষ হয়নি। পান্না বলল, খাবার কই? খাবার আনিনি তো। বাহ, শুধু চা খাবো? পয়সাতে কুলোলো কই? চা আনাতে কি হবে? পাউডারের কৌটোর মধ্যে যা ছিল সব নিয়ে গেলে না কেন? আবার যাও, নিয়ে এসো। একটা টাকা নিয়ে যাও। টাকা নিয়ে আমি বেরিয়ে চলে গেলুম এবং গরম গরম কলাইয়ের ডালের কচুরি খানার 10 একটা ঠোঙায় নিয়ে ফিরলুম একটু পরেই। আমি সচ্ছল গৃহস্থ ঘরের ছেলে। নিজেও যথেষ্ট পয়সা রোজগার করেছি ডাক্তারি করে, কিন্তু এমনভাবে মাদুরের উপর বসে শালপাতার ঠোঙায় কচুরি খেয়ে সেদিন যা আনন্দ পেয়েছিলাম, আমার সারা গৃহস্থ জীবনে তেমন আমোদ ও তৃপ্তি কখনো পাইনি। পান্নাকে বললাম, পান্না, পয়সা ফুরিয়ে যাচ্ছে, কি হবে? বাসা খরচ চলবে কিসে? ও হেসে বললে, বারে, আমার কাছে 30-32 টাকার বেশি আছে না? তুমি নিতান্ত বাজে কথা বলো। খরচের সম্বন্ধে কি জ্ঞান আছে তোমার? ওতে কতদিন চলবে? সোনার হার আছে, কানের দুল আছে, তাতেই বা কদিন চলবে? পান্না একটু ভেবে বললে, তোমাকে ঠিকানা দিচ্ছি, তুমি নীলির কাছে যাও। আমরা দুজনে মিলে মুজরো করলে আমাদের চলে যাবে। সে হবে না। কেন? নীলির কাছে গেলেই তোমার মা জানতে পারবে।
নীলিকে তুমি আমার কাছে নিয়ে এসো, আমি তাকে বুঝিয়ে বলবো। ঠিকানা দাও, আমি এখনই যাব। সন্ধ্যার আগেই ঠিকানা অনুযায়ী নীলিকে খুঁজে বার করলাম। একটা বড় খোলার বস্তির একটা ঘরে নীলিমা ও তার বড় দিদি সুশীলা থাকে। আমাকে দেখে প্রথমত চিনতে পারেনি নীলিমা। আমি সংক্ষেপে আমার পরিচয় দেওয়ার পরে সুশীলা এসে আমায় নিয়ে গেল ওদের ঘরের মধ্যে। দুটো বড় বড় তক্তপোষ একসঙ্গে পাতা, মোটা তোষক পাতা বিছানা, কম দামের একটা ক্লক ঘড়ি আছে ঘরের দেওয়ালে, এবং যেটা সবচেয়ে আশ্চর্যের বিষয়, খানকতক ঠাকুর দেবতার ছবি। সুশীলার বয়স 25-26 হবে। মুখে বসন্তের দাগ না থাকলে ওর মুখ দেখতে একসময় মন্দ ছিল না, বোঝা যায়। সুশীলা থাকাতে আমার বড় অসুবিধা হলো। সুশীলার অস্তিত্বের বিষয়ে আমি অবগত ছিলাম না। ওর সামনে সব কথা বলা উচিত হবে না হয়তো। নীলিকে নির্জনে কোনো কিছু বলবার অবকাশও তো নেই দেখছি। মুশকিলে পড়ে গেলাম। সুশীলা ভেবেছে আমি হয়তো ওদের জন্য কোনো একটা বড় মুজরোর বায়না করতে এসেছি। ও খুব খাতির করে আমার সঙ্গে কথা বলতে লাগলো। বললে, চা খাবেন তো? তা মন্দ নয়, বসুন, করে নিয়ে আসি। নীলি, বাবুকে বাতাস কর। না না, বাতাস করতে হবে না, বসো এখানে। সুশীলা ঘর থেকে চলে গেলেই আমি সংক্ষেপে নীলিমাকে সব কথা বললাম, আমাদের ঠিকানাও দিলাম। নীলিমা অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল। বললে, আপনি তো মঙ্গলগঞ্জের ডাক্তার ছিলেন? হ্যাঁ। আপনি ডাক্তারি করবেন না? কোথায় করব, সে সুবিধে দেখছি না। তবে চলবে কি করে? সেজন্যই তো তোমাকে ডেকেছে পান্না। তুমি গিয়ে দেখা করতে পারবে? যাবে আমার সঙ্গে? কেন যাব না? তোমার দিদি কিছু বলবে না তো? না না, দিদি কি বলবে? আমি এখনই যাব। তবে দিদিকে মিথ্যে কথা বলতে হবে। বলবেন আমি মুজরোর বায়না করতে এসেছি, ওকে একবার পান্নার কাছে নিয়ে যাব। পান্নাকে দিদি চেনে না। মিথ্যে কথা আমি বলতে পারবো না, তুমি যা হয় বলো। সুশীলা চা নিয়ে এলে নীলিমা বললে, দিদি, বাবুর সঙ্গে আমাকে এক্ষুনি এক জায়গায় যেতে হবে। কেন? বাবুর দরকার আছে, মুজরোর বায়না হবে এক জায়গায়, সেখানে যেতে হবে। যা, আমি সঙ্গে আসবো? না, তোমায় যেতে হবে না, বাবু আমায় পৌঁছে দিয়ে যাবেন। আজ রাতেই দিয়ে যাব, 9টার মধ্যেই। সেজন্যে কিছু নয় বাবু, সে আপনি নিয়ে যান না, তবে দুটো টাকা দিয়ে যাবেন। খরচপত্র আছে তো, ও গেলে চলে না। সে আমি ওর হাতেই দেব এখন। না বাবু, টাকাটা এক্ষুনি দিয়ে যান। সুশীলার হাতে আমি টাকা দুটো দিতে ও খুব অমায়িকভাবে হাসলে। এরা গরিব, এদের অবস্থা দেখেই বুঝলাম। পান্নারা এদের কাছে বড় লোক। নীলিমা আমাকে বললেও সে কথা রাস্তায় যেতে যেতে। পান্না না হলে ওদের মুজরুর বায়না হয় না। এর প্রধান কারণ পান্না দেখতে অনেক সুশ্রী এর চেয়ে। বাসায় ফিরে এলুম। নীলিমাকে দেখে পান্না খুব খুশি। আমায় বললে, চা খাবার কিছু নিয়ে এসো, শিগগির যাও। ওকে পান্না কি বলেছে জানি নে। চা খাবার নিয়ে ফিরে এসে দেখি নীলি কৌতূহলের সঙ্গে বারবার আমার দিকে চাইছে। আমায় বললে, এই অবস্থায় ওকে নিয়ে এসে রেখে দিয়েছেন? কেন, এই অবস্থায় মানুষ থাকে? পান্না প্রতিবাদ করে বললে, আমি কিছু বলছিলাম নীলি? আমি কিছু বলিনি, ও নিজেই ওসব বলছে। আমি বলি, কেন, বেশ আছি, তোর সব বলবার দরকার কি? নীলি বললে, খাবি কি, চলবে কি করে? সেই জন্যই তো তোকে ডাকা, মুজরোর জোগাড় কর, সংসার চালাতে তো হবে। তবে পুরুষ মানুষ রয়েছে কি জন্যে? ও মা, ওর উপর কোনো কথা বলবার তোমার দরকার কি নীলি? ধরো ও পুরুষ মানুষকে আমি নড়তে দেব না, আমাকে মুজরো করে চালাতে হবে। এখন কি দরকার তাই বলো। ওর কথা শুনে নীলি অবাক হয়ে ওর দিকে চেয়ে রইল।
এমন কথা সে কখনো শোনেনি। আমিও যে শুনেছি তা নয়। এমন ধরনের কথা ওর মুখে অভিনয় করছে বলেও তো মনে হয় না। বলে কি পান্না? নীলি বললে, বেশ, যা ভালো বুঝিস তাই কর, আমার কিছু বলবার দরকার কি? কি করবি এখন তাই বল। মুজরোর চেষ্টা করি, সাজ পোশাক আছে। পান্না হেসে বললে, সেজন্যে তোকে ভাবতে হবে না, আমার ট্রাঙ্কের মধ্যে সব গুছিয়ে এনেছি, ওই করেই যখন খেতে হবে। নীলিকে আমি পৌঁছে দিতে গেলাম। নীলিমা বললে, খুব গেঁথেছেন। মানে? মানে দেখলেন না ও কি বলে সব কথা? ওর মুখে অমন কথা। পান্নাকে গেঁথেছেন ভালো মাছ। আমি ওকে জানি, ভারী সাদা মন, নিজের জিনিসপত্র পরকে বিলিয়ে দেয়। তোমাকে কোনো কথা বলেছে আমার সম্বন্ধে? এই কথাটার উত্তর শুনবার জন্যে আমি মরে যাচ্ছিলাম, কিন্তু এ কথার সোজাসুজি উত্তর নীলিমা আমায় দিলে না। বললে, সে কথা এখন বলবো না, তবে আপনার ক্ষমতা আছে। অনেকে ওর পিছনে ছিল, গাঁটতে পারেনি কেউ, আমি তো সব জানি। হরিহরপুরে একবার মুজরো করতে গিয়েছিলাম, সেখানকার জমিদারের ছেলে ওর পেছনে অনেক টাকা খরচ করেছিল, তাকেও দূর করে দিয়েছিল এক কথায়। তাই তো বলি আপনার ক্ষমতা আছে। নীলিমার কথা শুনে আমি যে কোন স্বর্গে উঠে গেলাম সে বলা যায় না। ও অবস্থায় যে কখনো না পড়েছে তার কাছে। জীবনের এসব অতি বড় অনুভূতি আমি নিজে আস্বাদ করে বুঝেছি। মন এবং মনের বস্তু, টাকা না, করি না, বিষয় আশয় না, এমনকি যশমানের আকাঙ্ক্ষা পর্যন্ত না। ও সব ছেড়ে ছুড়ে দিয়ে, নিজের সফল প্র্যাকটিস ছেড়ে দিয়ে পান্নাকে নিয়ে অকুলে ভেসেছি। ভেসে আজ বুঝতে পেরেছি, ত্যাগ না করলে বস্তুলাভ হয় না। আমার অনুভূতিকে বুঝতে হলে আমার মতো অবস্থায় এসে পড়তে হবে। পান্না আমায় রাত্রে বললে, নীলি পোড়ার মুখে কত কি বলে গেল আমায়। কি বললে? এসব কি আবার ঢং? ও বাবু কি তোকে চিরকাল এমনি চোখে দেখবে? তুই নিজের পয়সা নিজে নষ্ট করতে বসেছিস। তুমি কি বললে? আমি হেসেই খুন। আমাকে অবাক করে দিয়েছে পান্না। ওর শ্রেণীর মেয়েরা শুনেছি কেবলই চায়, পুরুষের কাছ থেকে শুধুই আদায় করে নিতে চায়, কিন্তু ও তার অদ্ভুত ব্যতিক্রম। নিজের কথা কিছুই কি ও ভাবে না? আমার মতো একজন বড় ডাক্তারকে গেঁথে নিয়ে এলো, এসে কিছুই দাবি করলে না তার কাছে, বরং তাকে আরো নিজেই উপার্জন করে খাওয়াতে চলেছে। এমন একটি ব্যাপার ঘটতে পারে আমি তাই জানতাম না। তার উপর আমার বয়স ওর তুলনায় অনেক বেশি। দেখতেও আমি এমন কিছু কন্দর্প পুরুষ নয়। না, অবাক করেই দিয়েছে বটে। পান্না নীলিমার সঙ্গে মুজরো করতে যাবে বেথুয়া ডহরি। আমি বাসা আগলে ৩-৪ দিন থাকবো এমন কথা হলো। যাবার দিন হঠাৎ ও আমাকে বললে, তুমি চলো। সেটা ভালো দেখাবে? খুব দেখাবে। এই বাসাতে একা পড়ে থাকবে, কি খাবে কি না খাবে, সেখানে হয়তো কত ভালো ভালো খাওয়া জুটবে, তুমি খেতে পাবে না। তাতে কি? তাতে আমার কষ্ট হবে না? সত্যি পান্না? আহা, ঢং। পান্না ছাড়লে না। ওদের সঙ্গে আমায় যেতে হলো বেথুয়া ডহরি। ভালো কাপড় পরে যেতে পারবো না বলে আধময়লা জামা কাপড় পরে ওদের সঙ্গে গেলাম। সারা রাস্তায় ট্রেনে মহা ফুর্তি। আমি যে ডাক্তার সে কথা ভুলে গিয়েছি। ওদের দলে এমন মিশে গিয়েছি যেন চিরকাল খ্যামটাওয়ালির দলে তল্পি তল্পা আগলেই বেড়াচ্ছি। পান্না বললে, তুমি যে যাচ্ছ, তুমি নির্গুণ যদি জানতে পারে? বয়েই গেল। ডুগি তবলা বাজাতেও পারো না? কিচ্ছু না, তোমাকে আমি শিখিয়ে দেব। ঠেকা দিয়ে যেতে পারবে তো অন্তত? দলে একটা কিছু বাজাতে না জানলে লোকে মানবে কেন?
শিখিও তুমি। বেথুয়াডহরি গ্রামে বারোয়ারি যাত্রা হচ্ছে। সেখানকার নায়েব মশাই উদ্যোগী। নায়েব মশাইয়ের নাম বঙ্কু বিহারী, জোয়ারদার। বয়স 50-এর উপর, কিন্তু লম্বা চওড়া চেহারা, একতারা পাকা গোঁফ, বড় বড় ভাঁটার মতো চোখ। প্রমথ বিশ্বাস বলে কোন জমিদারের এস্টেটের নায়েব। আমাকে বললেন, তোমার নাম কি হে? আসল নামটা বললাম না। বেশ বেশ, তুমি কি করো? আগে আমি ভাত রাঁধি। ও, তুমি বাজিয়ে টাজিয়ে নও? আগে না। সন্ধ্যার আগে আসর হলো। অনেক রাত পর্যন্ত পান্না আর নীলি নাচলে। পান্না নাচের ফাঁকে ফাঁকে আমার সঙ্গে এসে কথা বলে। জিজ্ঞেস করলে, কেমন হচ্ছে? চমৎকার। তোমার ভালো লাগছে? নিশ্চয়ই। তুমি কিন্তু উঠো না, তাহলে আমার নাচ খারাপ হয়ে যাবে। নীলি কি বলছে জানো? বলছে তোমার জন্যই নাকি আমার নাচ ভালো হচ্ছে। ওসব বাজে কথা। ভাত রাঁধবো যে। না, ছি, ওসব কি কথা? তোমরা নেচে গিয়ে তবে খাবে। ওরা চাল ডাল দিয়েছে, মাছ কিনে দিয়েছে, আমি রাঁধবো। কক্ষনো না, তোমায় যেতে দেব না। নীলি আর আমি রান্না করবো এরপরে। নায়েব মশাই সামনেই বসে আমার দিকে দেখি কটমুটিয়ে চাইছেন। বোধ হলো পান্না যে এত কথা আমার সঙ্গে বলছে এটা তিনি পছন্দ করছেন না। 8-10 টাকা প্যালা দিলেন নিজেই রুমালে বেঁধে বেঁধে, শুধু পান্নাকে। একটু বেশি রাত হলে আমাকে একজন বরকন্দাজ ডেকে বললে, আপনাকে নায়েববাবু ডাকছেন। আমি গেলাম উঠে। নায়েব মশাই আসরের বাইরে একটা গাছতলায় দাঁড়িয়ে আমায় বললেন, এই মেয়েটির নাম কি? আমি বললাম, পান্না। তোমার কেউ হয়? না, আমার কে হবে? নায়েব মশাই দেখি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছে। আমার চেহারার মধ্যে সে যেন কি খুঁজছে। আমাকে আবার বললে, তুমি এখানে এসেছো রান্না করতে বলছিলে না? ক টাকা পাও? এই গিয়ে 7 টাকা আর খোরাকি। বামুন? আগে হ্যাঁ। আমাদের জমিদারি কাছারিতে রান্না করবে? মাইনে কত দেবেন? 10 টাকা পাবে আর খোরাকি। কেমন? আচ্ছা, আপনাকে ভেবে বলবো। এ বেলাই বলবে তো? এখনই বলো, আমি বাসা হতে চা খেয়ে ফিরছি। আগে হ্যাঁ। নায়েবের সামনে থেকে চলে এলাম। হাসি পেলেও হাসি চেপে রাখলাম। নায়েব ভেবেছে আমি ওর মতলবের ভিতরে ঢুকতে পারিনি। ও কি চায় আমার কাছে তা অনেক দিন থেকে বুঝেছি। পাচক সংগ্রহে উৎসাহ ও ব্যস্ততা আর কিছুই নয়। ওর আসল মতলবটা ঢাকবার একটা আবরণ মাত্র। আমার অনুমান মিথ্যে হতে পারে না এক্ষেত্রে। একটু পরে কাছারির একজন বরকন্দাজ এসে বললে, চলো, নায়েববাবু ডাকছেন। গিয়ে দেখি নায়েব মশাই চা খাচ্ছেন কাছারির কোণের ঘরে তক্তপোষের উপর বসে। ঘরে আর কেউ নেই। আমায় দেখে বললেন, এসো, বসো, চা খাবে? আগে আপনি খান। খাও না একটু, এই আছে, ঢেলে নাও। নায়েব মশাইয়ের হৃদ্যতায় আমার কৌতুক বোধ হলেও কোনো মতে হাসি চেপে রাখি। নিত্য থেকে লীলায় নেমে দেখি না ব্যাপারটা কিরকম দাঁড়ায়। সত্যিকার রাঁধুনি বামুন তো নই আমি। চা খাওয়া শেষ করে নায়েব মশাইয়ের পেয়ালা নামিয়ে রাখবার জন্য হাত বাড়িয়ে বললাম, দিন আমার হাতে। নায়েব মশাই সন্তুষ্ট হলেন আমার বিনয়ে। বললেন, না হে, তুমি বামুনের ছেলে, তোমার হাতে এঁটো পেয়ালাটা দেব কেন? নাম কি বললে যেন? আগে যে নামটা বলেছিলাম সেটাই বললাম আবার। কি ভেবে দেখলে চাকরি করবে?
মাইনে কম, আগে ওতে 10 টাকা মাইনে কম হলো হে। যাকগে, 12 টাকা দেবো 2 মাস পরে। এখন 10 টাকাতে ভর্তি হও। এখানে অনেক সুবিধে আছে হে, জমিদারের কাছারি, হাটে তোলাটা আষ্টা, পাল পার্বণে প্রজার কাছ থেকে পার্বণই পাবে 2-4 আনা। তাছাড়া কাছারির রাঁধুনি বামুন, ইজ্জত কত। অতি কষ্টে হাসি চেপে বললাম, আগে তার বলতে। রাজি? আগে হ্যাঁ, একটা কথা। কি? শোবো কোথায়? নায়েব অবাক হবার দৃষ্টিতে চেয়ে বললেন, শোবে কোথায় তার মানে? মানে আমি একা ছাড়া কারো সঙ্গে শুতে পারিনি কিনা তাই বলছি। বেশ, সেরেস্তায় শুয়ো, সে ব্যবস্থা হয়ে যাবে। এখন একটা কথা বলি, তুমি তো বেশ বুদ্ধিমান লোক দেখছি। পান্না বলে ওই মেয়েটাকে আজ রাতে এই ঘরে পাঠাতে হবে তোমাকে, রাত 2টোর পর, আসর ভেঙে গেলে। এই জন্যে তোমাকে আমি 2 টাকা বকশিস করব আলাদা, দেবে এনে? আপনি আমায় ভাবনায় ফেলেছেন বাবু, উনি আমার কথা শুনবেন কেন? তাছাড়া আমি ওদের দলের রসুইয়ের বামুন, এ কথা বলতে গেলে বেয়াদবি হবে না? তোমার সে দৌড় তো আগেই খুলে রেখে দিলাম বাপু। আমরা জমিদারি চালাই, আটঘাট বেঁধে কাজ করি। বেয়াদবি বলেই যদি মনে করে চাকরিতে রাখবে না, এই তো? বেশ, কোনো ক্ষতি নেই, চাকরি তোমার হবেই কাল এখানে, আরও উপরি 2টো টাকা। তবে পান্নাকে বলবে, ওকেও আমি খুব খুশি করব। আচ্ছা, ও কত নেবে বলে তোমার মনে হয়? আগে ও সব খবর আমি কিছু রাখিনি, উনি আমার মনি, ও সব কথা ওর সঙ্গে আমার কি হয়? নায়েব মশাইয়ের মুখে একটি ধূর্ত লালসার ছাপ উগ্র হয়ে ফুটে উঠল। চোখ টিপে বললেন, তাতে তোমার ক্ষতিটা কি? চাকরি হয়ে গেল, কাকে দিয়ে বলাতে হবে বলো না, নিজে একটু চেষ্টা করে দেখো। যাও, বুঝলে? না যদি সহজ হয় তবে। এই পর্যন্ত বলে জোয়ারদার মশাই চুপ করলেন। একটা হিংস্র পশু ভাব সে মুখে। আমার মন বললে, ও সাপকে নিয়ে আর বেশি খেলিও না, ছোবল বসাবে। পান্নাকে সাবধান করে দিলাম সব কথা খুলে বলে। সে হেসে বললে, ওরকম বিপদে অনেক জায়গায় আমাদের পড়তে হয়েছে, তুমি সঙ্গে রয়েছ, ভয় কি? নীলি দিদিকে বলে দেখছি, ও যায় যাক, যেতে পারে, ও অমন গিয়ে থাকে জানি। নায়েবকে এসে বললাম, তখনও আসর ভাঙেনি। তিনি বসে আছেন ছোট্ট কোণের ঘরটাতে, মুখে সেই অধীর লালসার ছাপ। অশান্ত আগ্রহের সুরে জিজ্ঞেস করলেন, কি হলো? এসো এদিকে। সে হলো না। কিরকম? আপনাকে অন্য মেয়েটি জোগাড় করে দিচ্ছি, ওর নাম নীলি, ও আসবে এখন। ওসব হবে না, ওকে আমার দরকার নেই। পান্নাকে চাই, 10 টাকার জায়গায় 20 টাকা দেব, বলে দিয়ে এসো। না যদি রাজি হয়, তুমি আমাকে সাহায্য করো, বরকন্দাজ দিয়ে ধরে এনে কাছারি ঘরে পুরে ফেলি, পারবে? আপনাকে একটা কথা বলি, ও বাজে ধরনের মেয়ে নয়। একটা শেষে কেলেঙ্কারি করে বসবেন, নীলি আসুক ঘরে, মিটে গেল, ওকে ঘাঁটাতে যাবেন না। এত কথা বললাম এই জন্যে যে জোয়ারদার মশাই প্রৌঢ় ব্যক্তি, পান্নার বাবা কিংবা জ্যাঠামশাইয়ের বয়সী। এই বয়সে ওর অমন লালসার উগ্রতা দেখে লোকটার উপর অনুকম্পা জেগেছে আমার মনে। আমার দলের লোক, আমি তো সব ছেড়েছি ওই জন্যে। নেশা এমন জিনিস, তেমনি নেশা তো ওরও লাগতে পারে। জোয়ারদার মশাই নাছোড়বান্দা, ওর ইচ্ছা বাধাপ্রাপ্ত হয়ে বেড়ে গিয়েছে। যেই শুনেছে পান্নাকে পাবে না, অমনি পান্নাকে না পেলে আর চলছে না, ওকেই চাই, রানী চন্দ্রমণিকে না। আমি ওর সব কথা শুনে বললাম, ওর আশা ছাড়ুন। কেন, ও কি অর্ডিনারি একটা খ্যামটাওয়ালি তো?
তাই বটে, তবে ও অন্য রকম। কিরকম? আপনাকে খুলে বলি, আমি মশাই নিতান্ত রাঁধুনি বামুন নই। আমি ডাক্তার। ওর জন্যে সব ছেড়ে এসেছি। ওর দলে থাকিনে, ওর সঙ্গে এসেছি। নায়েব অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে রইলেন। বললেন, তাই আপনার মুখে অনেকক্ষণ থেকে আমি কি একটা দেখে সন্দেহ করেছিলাম। যাক মশাই, আপনি কিছু মনে করবেন না। বয়স কত মশাইয়ের? 40। এত? তাই হবে। আপনি এত বয়সে কি করে ওর সঙ্গে? ওর বয়স তো 18-র বেশি হবে না। হেসে বললাম, কি করে বলবো বলুন? ওর কথা কি কিছু বলা যায়? কি ডাক্তার আপনি? পাশ করা? এমবি পাস। সত্যি বলছেন? নায়েব মশাই তড়াক করে চৌকি ছেড়ে লাফিয়ে উঠে আমার দুহাত নিজের হাতের মধ্যে নিয়ে বললেন, মাফ করবেন ডাক্তারবাবু, আমি চিনতে পারিনি। আমি আপনার চেয়ে বয়সে অনেক বড়। একটা কথা বলি, বসুন এখানে। চা খাবেন? ওরে না না, চায়ের দরকার নেই। বলুন কি বলবেন। হাত ধরে অনুরোধ করছি, উচ্ছন্ন যাবেন না। ছেড়ে দিন ওকে। ওর আছে কি? একটা বেশ্যা, নাচওয়ালি। আমি বাধা দিয়ে বললাম, অমন কথা শুনতে আসিনি। ওকে সমালোচনা করবার দরকার কি আপনার? কি বলছিলেন তাই বলুন। জানি জানি, ও নেশা আমিও জানি মশাই। এ বুড়ো বয়সেও এখনো নেশা ছাড়েনি। ওতেই তো মরেছি। আপনি ভদ্রলোক, আপনাকে বলতে কি, ও নেশা থাকবে না। ওকে ছেড়ে দিন। প্র্যাকটিস করতে হয়, ঘর দিচ্ছি। এখানে প্র্যাকটিস করুন, সব জোগাড় করে দিচ্ছি। আচ্ছা, আপনার কথা মনে রইল। যদি কখনো। না না, আপনি থাকুন এখানে। এদেশে ডাক্তার নেই, পান্নাকে নিয়েই থাকুন, আমার আপত্তি নেই। তা হয় না। সবাই টের পেয়ে গিয়েছে ও নাচওয়ালি। এখানে প্র্যাকটিস একা হতে পারে, ওকে নিয়ে হয় না। সব হয় মশাই। আমার নাম বঙ্কু বিহারী জোয়ারদার, মনে রাখবেন ডাক্তারবাবু। আপনাদের বাপ মার আশীর্বাদে। আপনার নামটি কি? না, সেটা বলবো অন্য সময়ে, বুঝতেই পারছেন। আপনাকে বলা রইল, যে পথে নেমেছেন বিপদে পড়লে চিঠি দেবেন। আমি যা করবার করব ডাক্তারবাবু। যাবার সময় শেষ রাত্রে নায়েব মশাই নিজে নৌকোয় এসে দাঁড়িয়ে আমাদের জিনিসপত্র তুলবার সব ব্যবস্থা করে দিয়ে গেলেন। পান্নার সম্বন্ধে আর কোনো কথা মুখেও আনলেন না। আমাকে আর একবার আসতে বললেন বারবার করে। কার মধ্যে যে কি থাকে। পান্না নৌকায় বললে, বুড়োটা খেপেছিল তাহলে? সেটা তোমার দোষ, ওর দোষ নয়। কি বললে শেষটাতে? নীলি ঝঙ্কার দিয়ে বললে, তুই ক্ষমা দে বাপু, একটু ঘুমোতে দে। নেকু, ওরা কি বলে তুমি জানো না কি না? খুকি, চুপ করে থাকো। পান্না হেসে বললে, নীলিদির রাগ হয়েছে, হাজার হোক। আবার ওই কথা, ঘুমোতে দে। বক বক করতে হয়, তোমরা নৌকোর বাইরে গিয়ে বকো। নৌকোতে উঠে সকালের হাওয়ায় আমার ঘুম এলো। অনেকক্ষণ পরে দেখি পান্না আমায় ডেকে তুলছে। নৌকো এসে স্টেশনের ঘাটে পৌঁছে গিয়েছে। নমস্কার। উপন্যাসটির পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপন্যাসটি শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।